আচ্ছা, হুম, আলোচনা শুরু করছি, সবাই শেয়ার করে দেন দয়া করে। হুম, আজকের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ হবে, সবাই শেয়ার করে দেন। তো অভ্যন্তরীণ সরকার আবার জাতীয় সরকার গঠন করবে, আর আমরা দর্শকরা বসে বসে লীলা খেলা দেখবো। হুম। এই যে তামসা দেখতেছি, এদিকে ডুলার তলি নাই, তলা ফেটে যাচ্ছে জনগণের, সেই দিকে কারো নজর নাই। খোঁজ নাই। পাকিস্তান থেকে চিনি কিনছে দ্বিগুণ দাম দিয়ে, যেই দাম দিয়ে ভারত থেকে চিনি কেনা হতো তার চেয়ে দ্বিগুণ দামে পাকিস্তান থেকে চিনি কেনা হয়েছে। তারপরে আবার এখন শুনলাম পাকিস্তানের চিনি এই আগস্ট মাসে ভারত থেকে কিনে নিয়ে আসছে কম দামে, সেটা বেশি দামে বাংলাদেশের কাছে ব্যবসা করতেছে। তার মানে কি, এই যে বিভিন্ন জাহাজ আসে, আর এই যে শেয়ার বাজার লুট হচ্ছে, নতুন টাকা ছাপানো হচ্ছে, বিভিন্ন অর্থনৈতিক যে অঙ্গনগুলো ছিল, যে প্রতিষ্ঠান ছিল, শিল্প প্রতিষ্ঠান ছিল, সব ধ্বংস করা হচ্ছে। তার মূলত আমি দেখতেছি যে পাকিস্তান রুপি ইউনুস বসেছে পাকিস্তানকে স্বাবলম্বী করার জন্য, বাংলাদেশকে শোষণ করে ধ্বংস করে পাকিস্তান যে ভেঙে পড়ছে, মানে নিজের পায়ে দাঁড়াতে পারে নাই, সেই মানে নিজের পায়ে দাঁড়াতে পারে না বিধায় এখন বাংলাদেশের কাঁধে পাড়া দিয়ে বাংলাদেশের মাথায় উঠা উম, তারা নিজে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে। আর বুঝাইতেছে ভারতের সাথে আমরা যুদ্ধ করব, তাদের নিজের যে ব্যর্থতা সেটা ঢাকার জন্য ভারতের বিদ্বেষ সৃষ্টি করে আমাদেরকে রাখতেছে বুথ করে। আসলে ঠাসাঠুস এগুলা কিন্তু ট্রাম্প ক্ষমতা হাতে নেওয়ার পর সব কিন্তু পানি হয়ে যাইব। আর এই দিকে যা শোষণ করার দরকার পাকিস্তান শুষে নিব, এই মজা খাওয়ার মজার পোটলা সবকিছু পাকিস্তান কিন্তু নিয়ে নিবে। আর যত অস্ত্রের কথা আমরা শুনি, জাহাজে অস্ত্র মিসাইল আসতে পারে, এগুলা তার আত্মরক্ষার জন্য রাখতে পারে, কিন্তু যুদ্ধ কি আদৌ সম্ভব কিনা? আর যুদ্ধ করলে কয় মিনিট লাগবে ভারতের জয়ী হতে? অনেকে বলতেছে আমরা লাঠি বান্ধা নিয়ে প্রস্তুত, ফেনীর লোকজন বলতেছে এরা বাঁশ লাঠি দিয়ে বলে যুদ্ধ করবো ভারতের সাথে, আর এরা ডিলা ঘোড়া, কুলুপ দিয়া। এরা আর এইবার ঠিক আছে যে ঢিলা কুলুপ দিয়ে ঢিল দিয়ে ওরা ভারত মিসাইল নিয়ে আসবে, এরা ঢিলা কুলুপ নিয়ে যাবে। এই ঠিক আছে। 2024 সালে যেখানে আমরা বাথরুম করে ফ্লাশ মারি, পাশা পর্যন্ত ধুইয়া দেয় মেশিনে, হাতে ধুইতে হয় না, সেই যুগে তারা ঢিলা কুলুপ বিক্রি করে অনলাইনে। তাহলে তারা নাকি যুদ্ধ করে জয়ী হবে, পরমাণু অস্ত্র কিনছে পাকিস্তান জনগণের না খাওয়ায়া। সেই পাকিস্তানের মতো বাংলাদেশও এখন বাংলাদেশের মানুষের টাকা, রক্তের টাকা শোষণ করে বাংলাদেশও এখন অস্ত্র কিনতেছে। তো এটা কি দেশের জনগণের স্বার্থে করতেছে নাকি কি? আপনি বলেন তো, আধা ঘন্টা আপনার সময় বলেন। না, এত সময় নিব না, আমি বলি আপনার কাছে। সবচাইতে হাস্যকর ব্যাপার যেটা আমি বলতে চাইছিলাম আজকে আপনি বলতে ফেলছেন, এই জন্য বোধহয় আপনার দাদি ঘটনা করা হয়েছে। আমি এই চিনির কথাটাই আগে তুলতে চাইছিলাম। আপনি দেখেন দ্বিগুণ দামে চিনি কিনতেছে, তারপরও তার লম্বা লম্বা কথা বলে। সবচেয়ে হাস্যকর, ইন্টারনেটে সার্চ দিলে দেখা যায় পৃথিবীতে সবচেয়ে বেশি চিনি পাকিস্তান কিনে ভারতের কাছ থেকে, আর সেই চিনি আমাদের কাছে বেছে। মানে কত বড় নির্বোধ হলে আমরা এই কাজটা করতে পারি। আপনি ঠিকই বলেছেন যে এই সরকার বাংলাদেশের জনগণের সরকার না, তো এরা আসছে পাকিস্তানের সরকার হতে, পাকিস্তানের সুবিধা দিতে। এরা নিজেরাও পাকিস্তান পায়েন্দাবাদ দিল। পায়েন্দাবাদ কিন্তু গালি না, ওরা বলে এটা পাকিস্তান পায়েন্দাবাদ স্লোগান ওদের। ঠিক আছে, ওরা কিন্তু স্লোগান দেয় পাকিস্তান পায়েন্দাবাদ। তো এই পাকিস্তান পায়েন্দাবাদীদের উদ্ধার করার জন্য এই সরকার কেন আসছে? এরা ভারত বিরোধিতা যদি না করে তাহলে তো পাকিস্তানের সাথে প্রীতি কারো করা যাবে না। কোন নির্বোধ, পৃথিবীর কোন নির্বোধ যে আপনার দোকান থেকে একটা মাল পাবো 10 টাকা, আর আমি 7 সমুদ্র 13 নদী পারে সেটা 20 টাকাতে কিনে আনবো? নির্বোধ ছাড়া পাগল তো এই কাজ করবে না। মানে এরা পাকিস্তানের প্রতি কত অন্ধ, কত ব্লাইন্ড, চিন্তারও বাইরে। মানে আমার মনে হয় যে পাকিস্তান যদি 20টাও, মানে 20টাও যদি শোকায় পাঠায় কিছু দেয়। তরুণ প্রজন্ম, এই জেনজি জেনারেশন পোস্ট করতেছে পাকিস্তান আমাদের রক্ত। হ্যাঁ ঠিকই তো আছে, পাকিস্তানের রক্ত না, এরা পাকিস্তানের রক্ত। না, সেটাই বলছে আমরা পাকিস্তানের রক্ত। ভেরি গুড। আমরা চাই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাক, এটা ওরা স্বীকার করুক, এটা ভালো। আমি তাদের তাদের আমি ওয়েলকাম জানালাম, ভাই তোরা ভালো বলছস। তারা এক জেনজি কাতারে হলো আয়। ভাই, তারা এটি ভালো হবে, মাঝখানে থাকলে আমাদেরও সমস্যা। এই জেনজি হলো জিন্নাস জেনারেশন, জেনজি হলো জিন্নাস জেনারেশন। তো এটাই সত্য। এরা হলো এতদিনে প্রকাশ করতেছে, দিন যত যাবে এরা তত আরো তাহলে স্প্রেড করবে নিজেকে। যে জিন্নার নামের সাথে মিল রেখে তাহলে জেনারেশন জেড দিছে। হ্যাঁ, এদের ভালো ও, লাগে তো। জিন্নাস জেনারেশন বলতে এদের খুব ভালো লাগে, আপনি দেখেন না এদের কথাবার্তায়, এরা তৃপ্ত তো। এদের আপনি পাকিস্তানি বললে কিন্তু রাগ করে না।
আপনি খেয়াল না, করছেন যে আপনি বললেন এরা, কারণ এরা মনে প্রাণে, এরা হচ্ছে পাকিস্তানের রুহানি জুলাই আওলাদ। আন্দোলনে আমরা আল কায়দার পতাকা দেখলাম, হ্যাঁ। পাকিস্তানের পতাকা দেখলাম, হিজবুত হুম, তাহরির পতাকা দেখলাম, তখন বাংলাদেশের পতাকার উপরে নামাজ পড়তে দেখলাম, পতাকা হুম। পায়ের নিচে বাঁধতে দেখলাম, মাথায় বাঁধতে দেখলাম, কোমরে বাঁধতে দেখলাম, হাতে বাঁধতে দেখলাম, পতাকার কোনো অবমাননা না, হলো না। এখনো আর মনে পড়ে গেছে। ইসকনরা হলুদ একটা পতাকা, যেটা হুম। ওদের নিশানা যে আমরা বাংলাদেশে আছি, এটা প্রেজেন্টেশন দেখাইছে, সেইটা বলে অবমাননা। তো এখন আমরা উল্টা পথে হাঁটতেছি, এই যে উল্টা পথে হাঁটার কি পরিণতি হতে পারে ভয়াবহ হবে। প্রতিটা প্রথমত বলছি, কাজে। আপনি দেখেন আমরা অর্থনৈতিক ভাবে পঙ্গু হয়ে যেতেছি। 5 টাকার জিনিস 10 টাকাতে খাওয়া শুরু হয়েছে। ওই পাকিস্তানও কিন্তু এই কাজ করে। ভারতের মালামাল দুবাই যায়, দুবাই থেকে পাকিস্তান কিনে, পাকিস্তান থেকে বাংলাদেশে আসে, বাংলাদেশে পাঠায়। এই হচ্ছে আমাদের, দেখেন এরা এরা কিছুদিন আগে পানির জাহাজ আনলো, পানিতে আসলো, হুম, এখন সরাসরি বিমান নামতেছে বিভিন্ন অজুহাতে। বুঝতে পারছেন তো সিমটম গুলো কি? হ্যাঁ, একটার সাথে আর একটা মিল আছে। এরা এনি হাও ভারতের সাথে একটা বাংলাদেশের মানে তিক্ত সম্পর্ক রাখতে চায়, এই জন্য যে তাহলে পাকিস্তানিদের লাভ। আপনি দেখেন ওদের জাহাজ আসতেছে, এরপর ওরা বিভিন্ন ব্যবসার প্রস্তাব দিতেছে, তারা নিজেরাই ভাত পায় না, এরা নাকি আমাদের বাংলাদেশের ছাত্রদের স্কলারশিপ দিবে। এই হচ্ছে এদের বুদ্ধি। এরা জানে যে এদের কিছু রুহানি আওলাদ এই দেশে আছে, নিয়াজির কিছু আওলাদ 71 সালে কিছু বীর্য রেখে ও গেছিল, ও- ওগুলো তো ওই ফল দিছে। পাকিস্তান থেকে আমাদের দেশে আসে না কেন স্কলারশিপ নেওয়ার জন্য? শুনেন, পাকিস্তানিরা আমাদের যে কিরকম ঘৃণা করে, সাফা যতই মারুক আর, আচ্ছা এদের এত পাকিস্তান প্রেম, এরা পাকিস্তান যায় না কেন ঘুরতে? ভারতের ভিসা যায় কেন? এত পাকিস্তান প্রেম আর এত ভারত বিরোধিতা কেন? ভারত যেতে হবে? ওরাই তো বললে আমরা ভারত যাবো না, তা তো বলে না। পাকিস্তান যায় না কেন? পাকিস্তান এখন ভিসা ফ্রি করে দিচ্ছে। আবার শুনলাম পাকিস্তানিদের জন্য ভিসা কঠিন ছিল, ওটাও সহজ করে দিছে। সবচেয়ে বিপজ্জনক খবর শুনেন, ওই জাহাজ বলেন আর যাই বলেন, পানির জাহাজ, সবচেয়ে বিপজ্জনক হচ্ছে পাকিস্তানি নাগরিকদের জন্য বাংলাদেশের ভিসা পলিসি খুবই সহজ করে দেওয়া হয়ে গেছে। বুঝতে পারছেন তো? হুম, খালি পানিতে আসলে তো চলবে না, তাড়াতাড়ি কিছু আসতে হবে হুম, বাংলাদেশে। কারণ পাকিস্তান কি রপ্তানি করে? পাকিস্তান রপ্তানি করে সন্ত্রাসবাদ, অমৌলবী, আর তো কিছু না। পাকিস্তানের তো আর কিছু নাই। হুম, পাকিস্তান উৎপাদন করে সন্ত্রাস আর রপ্তানি করে যুদ্ধ, এগুলো তো তাদের কাজ, আর তো কোনো কাজ নাই এদের। পাকিস্তান দেখেন, আফগানিস্তান যেদিন আপনি খেয়াল করেন, অনেকেই মনে করে যে ভারতের ল্যাং মারাতে পাকিস্তান পঙ্গু হয়ে গেছে। হ্যাঁ, এটা সত্য। একটা জিনিস গবেষণা করেন, যেই দিন আফগানিস্তানিরা নিজেদের দায়িত্বে নিজেরা নিয়ে নিছে নিজেদের দেশ, সেই দিন থেকে পাকিস্তানের অবস্থা খারাপ। কারণ কি জানেন? হুম, কারণ এই আফগানিস্তানের নাম হুম, করে, এই কাবুলের নাম করে টাকা পয়সা এনে খাইতো পাকিস্তান। ওই যে 40 হুম, লাখ বের করে দিতে 17 লাখ তো চলে গেছে আফগানিস্তানে। হুম, ওই যে রিফিউজি হিসেবে রাখছিল, ওরা তো চলে গেছে। আর আফগানিস্তান তো এখন কারোর সাথে পাকিস্তানের সাথে ডিল করে না, ভায়া পাকিস্তান কিছু করে না, ওরা ডাইরেক্ট যার সাথে লেনদেন ডাইরেক্ট। তো হুম, এখন পাকিস্তানিরা ভাতে মরার মতো। এই দুইটা কারণ, একটা হলো পাকিস্তানকে ভারত কূটনৈতিক ভাবে পঙ্গু বানিয়ে দিয়েছে, মানে আইসোলেটেড করে দিয়েছে, যেটা আমাদের বাংলাদেশের কপালেও সেই ঘটনাই ঘটবে। আবার অন্যদিকে আফগানিস্তানিরা আফগানিস্তানের নাম ভাঙিয়ে যে টাকা পয়সা খাইতো পাকিস্তান, সেটা বন্ধ হুম, হয়ে গেছে। তারপর আফগানিস্তানের যে আফিম উৎপাদন হইতো, এই আফিম গুলো বিক্রির ভাগা পাইতো পাকিস্তানের জেনারেলেরা, পাকিস্তানের কিছু মানুষ, ওগুলো তো বন্ধ হয়ে গেছে। এখন দেখেন এদের অর্থনীতি দেখেন কি হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে একবার। কারণ এদের কাজ হলো সন্ত্রাস রপ্তানি করা, এবং সন্ত্রাসকে জিয়ে রেখে ইনকাম করা, এটা বন্ধ হয়ে গেছে। তারপরে কাশ্মীরে, ব্ল্যাকমেল করে চলা। হ্যাঁ, 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 তারপর পাকিস্তানের কাশ্মীরে এখন সিএ, পাকিস্তানের ওই বিশেষ স্ট্যাটাস বাতিল করে দিছে, তারপরে সিএ আনছে, এগুলা না কারণে পাকিস্তান পঙ্গু হয়ে গেছে। এখন আমাদের বাংলাদেশে যারা এখন ক্ষমতায় আসছে, বলছি তো আমি যে কয়েকটা দেশের সাথে জড়িত, এক একজন এক এক সাথে। কারো আছে ভৌগোলিক স্বার্থের জন্য শুধু সরকার পরিবর্তন করেছে, কেউ আছে দুটোর কারণে আসছে, ভৌগোলিক কারণে আসছে, আর্থিক কারণে আসছে। কোন কোন দেশ যাদের প্রচুর অর্থ আছে, তারা তো আর এখানে অর্থের জন্য আসে নাই, তারা আসছে ভৌগোলিক কারণে। এক একজন এক এক সাথে ঐক্যবদ্ধ হয়ে সবগুলো এক এই, হয়েছে এখন। হ্যাঁ, এক হয়ে এই সরকারকে উচ্ছেদ করছে। কিন্তু এর ফলাফলটা কি? আমরা যদি নিরপেক্ষ দৃষ্টিতে আলোচনা করি, ধরে নেন কিছুক্ষণের জন্য আপনি আর আমি বাংলাদেশের কেউ না, আমরা তৃতীয় চতুর্থ কোনো দেশের নাগরিক, বা আমরা ওখানে থাকি, বা তৃতীয় চতুর্থ কোনো দেশের মানুষ আসে যদি জিজ্ঞেস করে তোমাদের দেশটা কে চালায়, কি বলবে? সেনাবাহিনী, পুলিশ, আমলা, না নেতা মন্ত্রী, না হুম, সেনাবাহিনী, না ইউনূস সরকার? তত কে চালায় দেশ? আপনি দেখেন, চাপা মার, এরা যেখানে ইচ্ছা সেখানে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলে, যেখানে শেখ শব্দ আছে, পারলে এরা বাংলাদেশ থেকে শেখ নাম ব্যান করে দিত।
কিন্তু মুজিব নামও ব্যান করে দিত, সরে আর ম ব্যান নিষিদ্ধ করে দিত বাংলা অক্ষরে, যদি এদের সুযোগ থাকতো। এরা দেখেন এত কিছু বদলাইলো, এরা তো সিন্ডিকেট বদলাইতে পারলো না, সিন্ডিকেটটা তো চেঞ্জ করতে পারলো না। কোন জিনিসের আসিফ দাম কমেছে? নজরুল যে বলতেছে যে যারা জাতীয় সঙ্গীত নিয়ে এত পেঁচাল পারলেন, সার্বভৌমত্ব রক্ষা এখন আপনার নীরব কেন? এই বেকুবের বাচ্চায় কোন সার্বভৌমত্বের কথা বলে? এই বেকুবের বাচ্চায় ওরে লুচ্চা বলবেন, বদমাইশ। ওরে যাই, ও কি ওরে বলা উচিত পেটিকোটের নিচে যাই সার্বভৌমত্বের কথা বলে? পেটিকোটের নিচের সার্বভৌমত্ব মানে পাকিস্তানিরা এসে সর্বসম্মতি মিলিত ভাবে তার মাকে ধর্ষণ করার জন্য বলে সার্বভৌমত্বের পাকিস্তানি। কথা। আপনি চমৎকার বলছেন, তারা এখন পাকিস্তানি পেটিকোটের নিচে। সুন্দর বলছেন, চমৎকার। শোনেন, আসিফ নজরুল যে একটা ছবি পোস্ট দিয়ে রাখতে পারে না, তার কাছে বুঝি আমাদের শিখতে হবে দেশ কিভাবে রক্ষা করতে হবে আসিফ নজরুলের কাছে। না, এটা আসিফ কোন নজরুল, সার্বভৌমত্ব এখন বলতেছে? হিন্দু ঘরে পিটায় আমগরের সাথে নিয়ে পিটাইতে চাচ্ছে। হ্যাঁ এটাই ও চাইতেছে সুনামগঞ্জে যে 150-র উপরে বাড়িঘর লুটপাট করছে, ভাঙচুর করছে, তারপরে বলছে তারা কুরআন অবমাননা করছে। এই যে একটা সহজ রাস্তা। আবার আন্দালিব রহমান পার্থ শিক্ষিত কুত্তা, কুত্তার সাথে বললে আরো ভুল হবে, কুত্তার চেয়ে অনেক ভালো। কুত্তা অনেক ভালো। শিক্ষিত শুয়োর, যেটা হারাম হারাম ইয়া, সেই শিক্ষিত শুয়োরে বলতেছে কোরআন নিয়ে বা নবী নিয়ে কটূক্তি করলে আইন রাখতে হইব। মানে এটা না রাখলে তো হিন্দু পিটানো যাবে না। এক সেকেন্ড, দুইখান কথা আছে আমার। আমি চাই শরিয়া আইন কায়েম হোক, দেখবো আন্দালির পার্থরা কিভাবে কোটটাই করে ক্লিন শোভে ঘুরে বেড়ায়, আফগানিস্তানের মতো পাশা চামড়া তুলে ফেলবে আর গালের মধ্যে ঘাড়ের মধ্যে পাড়াতে দাঁড়িয়ে রাখাবে। আমরা চাই ওটা করুক, আমরা চাই আন্দালিক পার্থ আগে ওই আইন করুক, ওই আইন আসিফ আগে করুক। নজরুল মোহাম্মদ ছাড়া নাম লিখতে পারবে? হ্যাঁ, ঘাড়ের মধ্যে পাড়া দিবে। এই আন্দালিক পার্থ হলো চিনি চোরার বলা, ঠিক আছে, আরে বলা হয়তো চিনি চোরার বলা। আর বললম বলম বিরাট বড় ধার্মিক হয়ে গেছে। আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের মেয়ার জামাই ভাস্তি জামাই হয়ে হালুয়া রুটি খাইছে, এখন সব রুটি মানে একটু মানুষ। এরা হচ্ছে শিক্ষিত ধর্মান্ধ, এরা কিন্তু ইউরোপ আমেরিকা থেকে পড়ে আসছে, কিন্তু এরা হচ্ছে শিক্ষিত টাউট। আমি 5 বছর আগে পোস্ট দিছিলাম যে বাংলাদেশে যদি কোনোদিন কাবুল হয়ে যায়, এর জন্য কোটটাই পরা আসিফ নজরুল এরা দায়ী, আন্দালিক পার্থ তাদের একজন। এরা নিজেরা কিন্তু কোটটাই পরে, অন্যেরা পরাবো জুব্বা। এরা কি চাপা মারছিল! হ্যাঁ, আমাদেরকে ফোন দিলে অমুকে দিবে, ইউনুসরে ফোন দিলে সারা বিশ্বের রাজাবাস সারা দিবে। তো এখন রাজাবাস সারা দিলে বাংলাদেশের যে শূন্যের কোটায় নিয়ে গেল, সে 3 শূন্যের তত্ত্ব নিয়ে এসে কোথায় বলছে আমি মানে ইয়া করব, মানে কর্মসংস্থানের জায়গায় একটা লোক যেন কর্মহীন না থাকে, সেই ওয়াদা দিল। ওই শালার বাচ্চা নিজের বাংলাদেশে এখন পুরা কর্মশূন্য করে দিল মানুষদেরকে। পৃথিবীতে যদি কোনো এনজিও দিয়ে দেশের সমাজের রাষ্ট্রে পরিবর্তন করা যাইতো, তাহলে বাংলাদেশে আমেরিকা হয়ে যেত। কারণ পৃথিবীতে সবচেয়ে বেশি এনজিও আউটপাট কিস্তি আলাদা বাংলাদেশে আছে। গ্রামীণ ব্যাংকের নামে সে, আমি নিজের চোখে দেখছি ওই সময় বিএনপির আমলে, এটা আমি বলি বিএনপির আমল, খালেদা জিয়ার ক্ষমতায় তখন, আমি তো ছোট অত বুঝি না, এখন বুঝতেছি আস্তে আস্তে। তখন দেখতাম গ্রামীণ ব্যাংকে আবার গণশিক্ষাও দিত মেয়েদেরকে, এটা ভাল লাগছে আমার। মানে পড়াশোনা বাধ্যতামূলক, এটা খালেদা জিয়া করছিল, এটা ওনার সরকারি পার্ট, কিন্তু গ্রামীণ ব্যাংকটাও তো সরকারের ওই আরেকটা পার্ট। কিন্তু সেই এনজিওর কারণে কি পরিমাণ গৃহযুদ্ধ, প্রতিটা গ্রামে গ্রামে মান সম্মান করে মানুষ উলঙ্গ হয়ে যেত ঝগড়ার ঠেলায়, মহিলা মানুষের গালির ঠেলায়। এটাই কয় মহিলাদের শক্তি, নারী শক্তি নাকি জাগরণ করছে, নারীরা ধরে পেটা করে পিটাইতো ভাই। এই গ্রামীণ ব্যাংকের কিস্তি যদি 19-20 হয়েছে, পিটায় লুঙ্গি খুলে দিছে মহিলারা, এই নারীর ক্ষমতায়ন করছে। আসলে তো কাপড় খুলে যাইতো গা বেটারা, মহিলাদের গালির ঠেলায় লজ্জায় কি করবে, পরে কাপড় খুলে হাইটা যাইতো গা আমাদের সামনে। এরা তো বললাম তো যে কিস্তি দিয়ে যদি, এনজিও দিয়ে যদি, সাপ্তাহিক কিস্তি দিয়ে যদি কোনো দেশের উন্নয়ন ঘটানো সম্ভব হইতো, বাংলাদেশ আমেরিকা হয়ে যেত। এগুলো হচ্ছে এত ভালো জিনিস। আচ্ছা, গ্রামীণ ব্যাংক আমেরিকা যায় না কেন? গ্রামীণ ব্যাংক ইউরোপে হয় না কেন? কারণ জানে যে ওইখানে প্রতারণা খাটবে না, ওই ওইখানে বিভিন্ন দেশে বদমাইশি খাটবে কিসের না। ফাউন্ডেশন করছে, ওইগুলো কি এনজিও না অন্য কিছু, খেলাধুলা? ও যেগুলো বানাইছে সব বাংলাদেশের মতো দরিদ্র দেশে। পৃথিবীর কোন ধনী দেশে আপনি এনজিও চালাই, দরিদ্রকে আবার শোষণ করে সে দরিদ্রকেই তো সহজ। শোষণ করতে, আপনি ধনীদের শোষণ করতে পারবেন? ধনী তো নিজেই শোষক। হ্যাঁ, আচ্ছা, গ্রামীণ ব্যাংক শিল্পে বিনিয়োগ করে না কেন?
গ্রামীণ ব্যাংক গরিবের কেন দেয়, খালি ধনীরা দেয় না কেন, শিল্প প্রতিষ্ঠান করে না কেন? কারণ জানে শিল্পে গেলে ওইখানে কিস্তি হ্যাঁ, তুলতে পারবে না। চিকিৎসা, আর সে যে এনজিও চালায় তার মাধ্যমে তো কিছু কিছু ফ্রি চিকিৎসা দিতে পারতো, একদম যেগুলো করতে দেবে, খরচ কম হয়, কই দেয় না তো। সে তো আসছে লুটে পুটে খেতে। যে লোকটা তার ট্যাক্স 600 600 660 কোটি ট্যাক্স মাফ নেয়, যে লোকটা তার ব্যবসার 5 বছরের কিস্তি মানে ট্যাক্স আগে ট্যাক্স অগ্রিম মওকুফ মওকুফ করে নেয়, করে, সরকারি সেই কর মওকুফ লোকটা, করে। হ্যাঁ সেই লোকটা বরং উল্টা করার কথা। এই লোকটা দেশের জন্য আপনি কেন আশা করেন? আমি তো আমি তো এগুলো আমি অভিযোগ করি না, কারণ আমি তার কাছে কোনো আশাও করি না, তার কোনো দায়ও না, নাই, দায়িত্ব নাই। আচ্ছা, তার তার সন্তান এই দেশে থাকে। এই যে যারা শেখ হাসিনারে কইতো যে তার পোলা মেয়া দেশের বাইরে থাকে, ইউনুসের কোন 14 গোষ্ঠী এনে থাকে? ইউনুসের পোলা মেয়া বউ এই দেশে থাকে। ইউনুসের এক বউ ভারতে, এক বউ হলো রাশিয়ান, আর বাচ্চা হলো আমেরিকান। ও ওদের ভালো কথা মনে করছেন। ভারতের শাড়ি পরে যারা, তারা কি ভারতের বউ পড়তে পারবে? সবার আগে তো ভারতের বউ পড়তে হইব ইনুসের। ইউনুসের আরেকটা আছে যে, ওইটার আমি নাম দিছি আজকে, ও হচ্ছে আসলে বিএনপির জোকার। প্রত্যেক সার্কাসে একটা হ্যাঁ, জোকার থাকে তো হ্যাঁ, বিএনপির। তোর বউটা পুরে বলটা, দেখাক, হ্যাঁ, বাপের আচ্ছা বেটা বউ, কতটুকু দেখি। বউ যেমন তেমন ওই ওই আরে কি ওই জোকারটা রিজবির হার্টের রিংটা কোন দেশে লাগানো? ওই হার্টের রিংটা পুরো, ঠিক আছে। আমি বিএনপির বহু সিনিয়র নেতা চিনি, মানে জেলা কমিটির নেতা, তারা বাংলাদেশে দেখছেন, পত্রিকায় আসছে, ফেসবুকে আসছে, ভারতে বাংলাদেশে ইন্ডিয়া বয়কট আন্দোলন করে মাদ্রাজে গিয়ে পোস্ট দেয়, আমি এখন ভারতে চিকিৎসা করতে আইছি ইন্ডিয়া বয়কটের। এই হচ্ছে আমাদের দেশের মানুষের চরিত্র ইন্ডিয়ার মূলত। একজন কিন্তু অভিনেতা দেখলাম লাইভে এসে বলতেছে যে আমাদেরটা খাবে, আমাদেরটা পরবে, ঢেকুর তুলে আমাদেরকে গালাগাল হ্যাঁ, করবে। এই হচ্ছে হ্যাঁ, বাঙালির চরিত্র। হ্যাঁ, আমি কাকতালীয় মিলে গেছে। আজকে ওটা আমি বলছি মানে যে ইন্ডিয়ান পিয়াজ, পেটের খাবার হজম করে বাথরুম না করে এই গালাগালি হ্যাঁ করে। আমি এটা অন্যভাবে বলছি যে, যে ভারতের পেঁয়াজ খাবে, ভারতের রসুন খাবে, ভারতের ডাল খাবে, ভারতের গরুর মাংস খাবে, ভারতের আলু খাবে, ভারতের কাঁচামরিচ খায়, আর ঢেকুর তুলবে পাকিস্তানের। কিছুদিন ঢেকুর পূর্বে তুলবে পাকিস্তান। ভারতের বন্যা নিয়ে একটা পোস্ট করায় হুম, একজন আমারে হুম। আবেগে পইরা বলতেছে, আপনি বাংলাদেশ নিয়ে বন্যা নিয়ে পোস্ট করেন না, ভারতের বন্যা পোস্ট করেন। আমার সাথে সম্পর্কই ক্রস করে দিছে। বাবা রে বাবা, 2 দিন তাই না? আগে আমাকে বলতেছে ভারত যাবেন ঘুরতে। আমাকে কেন? তো আমরা যাব। ওরা ভিসার জন্য 1 লাখ টাকা খরচ করছে, পাইলো না ভিসা, বাটপারের হাতে পড়ছে। তাই আর নাকি? আমি বলছি ভারত কেন যাব, মমতা আমার অ্যারেস্ট করবে, আমি যাবো না এখন ভারত। ঠিক পরে আছে, কয় কি বলেন, চলেন ঘুরে আসলে মন ভালো হবে। ঠিক সে ভারত কেন আছে। যাবে আবার? ভারতের বন্যার পোস্ট দেওয়ায় আমার সাথে সম্পর্ক নষ্ট করে দিল। তারা এরকমই, শোনেন, হুম। এবার ওই যে ভারতের জামু বললে ওরাই আবার বলবে আমার জন্য এটাই নেন ওইটাই নেন, লিস্ট করে দিবে। এই যে রিজার্ভের খবরটা বলি আপনাকে। প্রধান উপদেষ্টার আহ্বান, ষড়যন্ত্র রুখতে সবাই এগিয়ে আসুন। কিসের ষড়যন্ত্র? ষড়যন্ত্র করতে সারা ষড়যন্ত্রকারী আবার কে? ওর পিছনে ছবিগুলো দেন তো, সব দাড়ি টুপিওয়ালা। একজনও সেকুলার আছে, এই 2-1 জন থাকলে থাকতে পারে, বেশিরভাগই সব দাড়ি টুপিওয়ালা। মৌলবী গ্যাং, সব মৌলবী গ্যাং। হ্যাঁ, তো রিজার্ভ থেকে বেরিয়ে গেছে $24 মিলিয়ন। এটা আজকের খবর। কত? 24 মিলিয়ন? হ্যাঁ, এই যে এখন বলছে শেখ আছে, আমি তো হাসিনা থাকতে রিজার্ভ ছিল না, ব্যাংক বলে দেউলিয়া। এই যে দেউলিয়া ব্যাংক বইলা 7-8টা ব্যাংকের টাকা কোথায় গেছে এগুলা? নতুন ওই টাকা যে ছাপাইছে, ওই গ্রাহকে যে টাকা পায় না আগের চল- মতোই। 40 টাকার চিনি 80 টাকাতে কিনতেছে না, এগুলো তো লাগবো না পাকিস্তানের, রিজার্ভ যাদের থেকে আব্বার দেশ। বেড়ে গেল $24 মিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলছেন দেশের অর্থনৈতিক মুদ্রার রিজার্ভ ছিল $98 বিলিয়ন। অথচ গুজব ছড়াইছিল শেখ হাসিনার সময় যে দেউলিয়া হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে। হুম। মানে এগুলা যে এখন হবে এগুলা আগেই বলে ফেলাইছি, বুঝছেন? এরা 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 যে, শুনেন, এরা হলো মিথ্যুক, ধান্দাবাজ, আলগুজবি, আর এই যে গুজব দিয়ে দিয়ে। বৈষম্য বিরোধীরা যে বলে আমরা কি নির্বাচন করতে আসছি নাকি, নির্বাচন করার জন্য রক্ত দিছি, তাহলে কি জন্য রক্ত দিছি এইটা খারাপ কয় না কেন? কথা কন লাগে, খারাপ কথা কন লাগে। মা ভাড়া নির্বাচনের দিয়ে জন্য আসে পয়সা নাই, কামাইতে আসছে, নিজের মাকে ভাড়া দিয়ে। নির্বাচনের জন্য আসে নাই, ভোটে ওর মায়ের ভাতার খোঁজার জন্য ওরা আন্দোলন করছে, তাইলে তাই না? হ্যাঁ, হ্যাঁ। এটা বলতে হবে যে তোরা তোর মায়ের নাকি ভাতার খোঁজার খোঁজার প্রতীক জন্য। পরিচয় পরিচয় ছিল না, সেই পরিচয় হ্যাঁ, খোঁজার জন্য আসছে। হ্যাঁ, ওই যে মায়ের ভাতার হাঙ্গা দেওয়ার জন্যই আন্দোলন করছে ওরা। বাপের সারাদিন নাম গলা ছিল ফাটাইছে না ভোটের এতদিন। কথা, বললে মানুষের রাগ করবে, হুম। কিছু করার নাই। বললামই তো, ওর মায়ের হাঙ্গা দেওয়ার জন্য আন্দোলন করছে। এই
মেহতাবিরা ভোটের জন্য এখন আগে এটা সারাদিন তো গলা স্পষ্ট, শুকাইছে। তোর যদি নির্বাচন না চাস তাহলে কি জন্য আসছোস? মার সাথে যে তোর তোর যে জন্ম হয়েছে, তোর বাপের পরিচয় পাস না, এই জন্য আসছোস পরিচয় খোঁজার জন্য। আবার বাপ কেডা? আপনি সেটাই এই যে সেটাই। সার্জিস আলমের একটা ভিডিও ভাইরাল হয়েছে বঙ্গবন্ধু নিয়ে, সে একটা ভিডিওর মধ্যে আমি একটু স্পিড বাড়ায় দেখছিলাম, সে ক্ষণে এরকম করে, ক্ষণে এরকম করে, ক্ষণে এরকম করে, ক্ষণে এরকম করে, এত বাল পাকনা পোলা এটা। হ্যাঁ, বঙ্গবন্ধু এই ছিল, বঙ্গবন্ধু সেই ছিল, আমার বঙ্গবন্ধু, সে আমার বলছে কিন্তু বারবার আমার বঙ্গবন্ধু। এইটাই তো তখন সন্দেহ করা উচিত ছিল, সে আমার বলে কেন? খালি বলে শেখ শোনেন, হাসিনাই কয় আমার বাপ আমার বাপ, মুস্তাক সে কেন বললো আমার বঙ্গবন্ধু? আমার মুস্তাক বঙ্গবন্ধু কেন বললো? এবং সে বলছে বঙ্গবন্ধু ধর্মনিরপেক্ষ ছিল, এটা তার মহানুভবতা। এখন বলে আজকে সে আজকের মন্তব্য হচ্ছে বর্তমানে যে আপনারা সে বুঝাইতেছে সিনিয়রদের, আপনাদের সংজ্ঞা, আপনাদের সিনিয়রদের পরামর্শ আমাদের দরকার, একাত্মতা দরকার। হুম। আপনাদের সমস্ত অভিযোগ একপাশে রাখেন। ইসলাম শব্দটাকে বলার পরে সবাই শেয়ালের মতো হু হু করে উঠছে, খালি বলছে ইসলাম। হ্যাঁ, ইসলাম শব্দটাকে সামনে রাখেন, এবং ইসলামের তো অনেক বড় ব্যাখ্যা আছে, এটাকেও পাশে রাখেন, এটারও মানে সামনে নেন না, এটা পাশে। একটা হচ্ছে ডানে রাখেন আপনাদের বিভেদ অভিযোগ সবাই এখন, আর একটা হচ্ছে ইসলামের অর্থ যেটা আছে সেটাকে বামে বামে রাখেন, আর সামনে রাখেন ইসলামের শব্দটা খালি। কত বড় ষড়যন্ত্রকারী! এই কথাটা ব্যাখ্যা করলে তো বোঝা যায় যে তারা ধর্মের নামে ব্যবসা করতে আসছে, দেশে বিশৃঙ্খলা লাগাইতে আসছে। নিঃসন্দেহে, নিঃসন্দেহে এটা তো আর বলার অপেক্ষা রাখে না যারা কেন আসছে, কি কারণে আসছে, এদের উদ্দেশ্য কি। ধর্ম তো এদের বিজনেস, ধর্ম এদের রাজনৈতিক হাতিয়ার। এটা তো নতুন না। যুক্তরাজ্য বলছে বাংলাদেশে বিভিন্ন জায়গায় ভয়ঙ্কর হামলা হতে পারে, যেদিন খবর প্রচার হয়েছে সেদিন সকালেই সাজেক, খাগড়াছড়ির সাজেকে গোলাগুলি। এবং সেখানে এটাও বলছে পাহাড়ি এলাকায় সবচেয়ে বেশি হতে পারে, থানায় হতে পারে, বিভিন্ন মানে যেখানে নিরাপত্তা বলয় সেখানেই হামলা হইতে পারে সবচেয়ে বেশি। এবং বললামই তো একা কোনো জায়গায় না থাকতে, সভা সমাবেশ না করতে, এগুলো বলছে। এখন তারা যুক্তরাজ্যের হাই কমিশনকে ডাকছে এই জবাবদিহিতা করার জন্য। ওরে বাপরে বাপ। হ্যাঁ, মানে মানে সামসিকারা হাতিরে ডাকছে যে কৈফত দিয়ে যা নাকি। কত বড় ক্ষমতাসীন! আচ্ছা, চীনের সাথে যে দেখা করতে গেল, আমরা জানি যে চীন পাত্তা দেয় নাই, আবার তারা খবর প্রচার করতেছে চীন সর্বোচ্চ সহযোগিতা করবে, এরকম বলে ওরা মানে বিভিন্ন ভিডিও প্রচার করতেছে। করুক, করুক না, আমরা তো দোয়া করতেছি চীন সহযোগিতা করুক। চীনের সহযোগিতা এলে তাদের কিক আউট করবে আমেরিকা। চীনের সাথে আবার আমেরিকার আছে। তো বন্ধ আছে না। আমেরিকা বাইডেন যদি এরকম হয় স্বার্থের জন্য বলে তোমরা চীনের সাথে সম্পর্ক ভালো করো, ব্যবহার করো, বলতে পারে না না? না না, আমেরিকার সাথে চায়নার মূল এই যে যে আমেরিকা এই অঞ্চলে বাস করতে চাইতেছে, মানে এই অঞ্চলে তার খুঁটি কাটতে চাইতেছে কার জন্য? বাংলাদেশের লাভে। প্রথমত ভারতকে সাইজ করবে আমেরিকা ঘাঁটি করতে পারলে, তার সর্বশেষ টার্গেট তো চায়না। মূলত আমেরিকার টার্গেট হলো সোভিয়েত ইউনিয়নের মতো চায়নাকে ভাঙবে। অনেকে তো মনে করতেছে ভারত ভাঙবে, নো। ভারত হলো তার প্রথম, মানে ভারত হলো তার জন্য বোনাস, যদি ভারত ভাঙতে পারে এটা তার তাদের ব্যাপার। কিন্তু মূল টার্গেট হলো চায়না। চায়নাকে থ্রেট করার জন্য এখানে নৌঘাঁটি দরকার আমেরিকা, সেই জন্য আসতেছে। দেখেন, চায়না ঢাকা গেছে না। শহরের বায়ু দূষণ সবচেয়ে খারাপ অবস্থায়, প্রতিদিন খবর হচ্ছে। কই হবে তো। রিজওয়ানা কন্ডম উপদেষ্টা তো একবারও বলে না ঢাকা শহরে বায়ু দূষণ দূর করার জন্য আমাদের কি করা না না, উচিত। উনি তো উনি কন্ডম নিয়ে চলে যাবেন হলো কি সেজন্য, ওই যে কি আর কি, সেন্ট মার্টিন সেন্ট মার্টিন চলে যায়। সেন্ট মার্টিন একা উনি তো একা ব্যস্ত আছে কন্ডমের। ওইখানে, একা একা ওইখানে হ্যাঁ করবে, শুটিং মুটিং করবে, হ্যাঁ, কিন্তু শুটিং করবে। দর্শক থাকবে না কেউ। মানে এই হচ্ছে অবস্থা তাদের। তো ওইখানে ভালো, ঢাকায় তো তাদের পরিবেশ রক্ষা করবে ওইখানে। ঠিক আছে, হাস্যকর ব্যাপার। মানুষের ন্যূনতম সেন্স থাকলে এইভাবে কথা বলে। আজকে জাহাজ দেখেন। গেছিল বুঝছেন, হুম, এই মাসে একটু ছাড় দিছিল, জাহাজ গেছে পরে মানে যারা দর্শনার্থী 15 মিনিটও সময় দেয় না ঘোরার জন্য। এত কষ্ট করে, এত জীবনের রিস্ক নিয়ে, তারপর এত সময় ব্যয় করে, এত ভয় আতঙ্ক ছাড় দিয়ে মহাসাগরের উপর দিয়ে জাহাজে যে তারপর 15 মিনিট সময় দিতে পারলো না, তাদেরকে আবার ফিরে নিয়ে আসছে। এরা তো, আমি বললাম এরা তো আসলে এদের যে এজেন্ডা আছে, এদের সুনির্দিষ্ট এজেন্ডা আছে, সেগুলো বাস্তবায়ন করবে। আর যা দেখতেছেন এগুলো কাজ না থাকলে খই ভাজার মতো। এদের তো কোনো আচ্ছা, দায় আমরা দায়িত্ব নেই। আলোচনা শেষ দিকে জি, চলে জি। আসছি। এখন এই যে বহুরূপী সরকার, এই যে কি বলে ঐক্যের সরকার, জাতীয় না আপনি সরকার, এগুলো তো আমি আসলে আগে পড়াশোনা করছি, কিন্তু আমার তো খেয়াল নাই এগুলো কোন চ্যাপ্টারে লেখা আছে রাষ্ট্রবিজ্ঞানে।
আপনার খেয়াল আপনি আছে? সুন্দর আপনি সুন্দর শিরোনাম দিচ্ছেন যে বহুরূপী সরকার কার কার দরকার। আমি পছন্দ, আই লাইক ইট। বুঝতে পারছেন? হঠাৎ করে খুব এসে পড়ছে। না, সুন্দর হয়েছে। এই বহুরূপী সরকার আসলে এরা বহুরূপী। এই দেখেন না, সার্জিস মলম বঙ্গবন্ধুর প্রশংসা করলো, এরকম প্রশংসা তো আমরাও কোনোদিন না, করি নাই, তাই না? কিন্তু আজকে তারাই বঙ্গবন্ধুর 14 গোষ্ঠীকে কিভাবে উচ্ছেদ করা যাবে এই চিন্তা করতেছে, নাম নিশানা থাকতে দিবে না। মোস্তাক ছিল না বঙ্গবন্ধু হত্যাকারীর যে মূল মাস্টার মাইন্ড, মোস্তাক। মোস্তাক বঙ্গবন্ধুর মাকে যখন কবর দেয়, মোস্তাক সেই কবরে যায় শুয়ে ছিল। এত ভালোবাসে বঙ্গবন্ধুরে, মানে আপনার মা মারা গেছে আমি কবরে শুয়ে পড়ি, কত ভালোবাসি আপনারে, ভালোবাসা করে। কিন্তু সেই কিন্তু আচ্ছা। বঙ্গবন্ধুর খুনি। তো এই সার্জিস মলমেরা বঙ্গবন্ধুর ভাষণ দিছে, আর আমার আপনারা আমারে বলে চামচা। এরকম হ্যাঁ, ভাষণ আমরা দিছি আমগরে বলে দূষর স্বৈরাচারের দোষর, দোষর আর স্বৈরাচারের অথবা প্রধান দোষর তো সে। স্বৈরাচারের তেল মারতে 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 ভাষায় ফালাইছে, ঠিক আছে? আর আমাদের বলে আমরা শেখ হাসিনার দোষর, আমরা তেল মারি, আমরা চামচা, উদুর বিন্ডি বুদুর ঘাট। এরা দেখবেন আবার যদি এখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, হ্যাঁ, এরা আবার বলবে আমি তো এটাই বলেছিলাম। হ্যাঁ। আমগরে এরাই পিটাবে। আপনারও কিন্তু এই যে আমাদের এখন আওয়ামী লীগের চামচা বলতেছে না, আওয়ামী লীগ আমলে কিন্তু আমার বিএনপির চামচা বলছে, এটা কি আপনি জানেন? যখন আমাকে বাম হাতি ডান হাতি বলতো অনেকে, যারা এরকম দলকানা, মানে আবার দলের যখন প্রতি আওয়ামী লীগ অন্ধভক্ত। আওয়ামী লীগ আবার যখন ক্ষমতায় আসবে, দেখবেন আপনি শ্রুতি খানেরে বানাবো আপনার আত্মীয় স্বজন বিএনপি করে, আমারে বানাবো যে আমি তো আওয়ামী লীগ করি নাই কোনোদিন। হ্যাঁ। দেখবেন এগুলো ঘটবে, এটাই নিয়ম। এই যে এখন যে বিএনপি আসছে, মানে আমরা কিছু বিএনপি চাইও না কোনো দলের কাছে, প্রশ্নই কারো আসছে কাছে কিছু না, চাই আমাদের না। আমরা কেউ মানুষের কাছে সত্য কাউকে কথা বলি। চালায় না। চালা রাইট। এই যে বিএনপি যারা নিবেদিত ছিল, আমি বিএনপির কথা একটু বলি, বিএনপিতে যারা নিবেদিত কর্মী ছিল, যারা মায়ের খাইছে, লাথি খাইছে, চৌধুরী খাইছে, হুম, মামলা খাইছে, কুত্তা খাইছে, তাই না? অর্থ হুম। নষ্ট হয়েছে, গিয়ে দেখেন এখন তাদেরকে বাইপাস করে ওই হুট করে যারা আওয়ামী লীগের মধ্যে ছিল, বড় আওয়ামী লীগ আছে, তারা এখন বিএনপি নেতা কর্মী হয়ে গেছে। আর গিয়ে দেখেন আপনি, বিএনপি বিএনপি প্রতিদিন মারামারি হবেই করতেছে, তো, প্রতিদিনই দেখি খবরের হবেই শিরোনাম। তো, হবেই তো, হবেই তো, স্বাভাবিক। কারণ এরা হচ্ছে, এরা কি দল? এরা হচ্ছে, এটা হচ্ছে ক্ষমতামুখী এবং লুটপাট করার। এই আওয়ামী লীগের সাথে বিএনপির কি পার্থক্য? ওরা আইডেন্টি লুটপাটের। ক্রাইসিসে ভুগে। ওরা কি ঠিকই বলছেন। আসলে মুক্তিযোদ্ধার পক্ষের কিনা, বা বাংলাদেশের পক্ষের কিনা, না পাকিস্তানের পক্ষের? যেমন ধর্ম নিয়ে মানুষের একটা আইডেন্টি ক্রাইসিস আছে, এই বিএনপিরও এইরকম আইডেন্টি ক্রাইসিস আছে, এদের পরিচিতি বিএনপি পায় না ওরা খুঁজে। বিএনপি ক্রাইসিস নিজেই তৈরি করছে। বিএনপির একই সাথে বলতেছে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের, এটা তো আমাদের নেতা। হুট করে ডাউনলোড করা দল, ডাউনলোড করা দল না, হুট করে ডাউনলোড হয়ে গেছে। না, তবে ওটা তো প্রস্তুতি নিয়ে আসে নাই। তবে এটাও ঠিক যে বিএনপি একটা সামরিক, মানে সেনা ছাউনি থেকে তৈরি হয় একটি দল, এখনো টিকে আছে। এটা একটা বিশাল ব্যাপার। এটা আমি মনে করি যে এটা যদি আসলে গণতন্ত্রের দিকে যেত তাহলে বোধহয় ভালো হতো, কিন্তু গণতন্ত্র তো হুম, প্রতিষ্ঠা পায় না আমাদের দেশে। আমাদের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পায় না, যদি পেত তাহলে হয়তো আমাদের দেশের জন্য মঙ্গল হতো। কিন্তু দুর্ভাগ্যজনক, পৃথিবীর কোন সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে, মানে যেখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হয়, সেখানে গণতন্ত্র হুম। থাকে না। হয় সেখানে রাজতন্ত্র থাকে, আর না হলে সেখানে স্বৈরতন্ত্র চলে আসে। এরা গণতন্ত্র বুঝে না, এদের দর্শনটা, এদের মানসিকতা ভিন্ন খাতে চলে যায়। এটা সমস্যা, বিরাট সমস্যা। জি, আজকে শুনলাম চট্টগ্রামে কি জানি অক্সিজেন সিটি একটা নাকি ইয়ে আছে, ব্যাংক আছে, ওই হুম। ব্যাংকে নাকি ডাকাতি হয়েছে, একজন শিবির কর্মী ধরা পড়ছে, কিন্তু কোনো খবর দিচ্ছে না, মানে নিউজ হচ্ছে না। সুনামগঞ্জে শত শত বাড়ি ঘর হামলা হইলো, হ্যাঁ। মানুষকে পেটাইলো, লুটপাট হইলো, সেগুলি প্রকাশ করে না। আর ওই শিবিরেরা করলে হবে? শিবিরেরা যদি এখন খুনও করে, শিবির হুম, যদি কাউরে খুন করে, উল্টা ওই খুনির এই ভাষা বকবে এই লোকই খুন করছে, ওই লাশের হুম। আসামি বানাবে। একজন আমরা তার সিকিউরিটি প্রমাণ, গার্ড নিহত হয়েছে। আমরা তার একটা প্রমাণ পাইছি। আপনার কয়দিন আগে, কিছুদিন আগে একটা মাদ্রাসার, মানে বাপ মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট, পোলা মাদ্রাসার হুম। ছাত্র, সেই পোলা মায়েরা মায়েরা ফ্রিজে রাখছিল, এখনকার কেউ হ্যাঁ, মারে নাই, অন্যজনে মারছে, হ্যাঁ। ভাড়াটিয়ারা মারছে। হুম, বুঝলেন না হুম, ব্যাপারটা? এরকম, হুম। এরকম ছিল জাতীয় পার্টির আমল ছিল, সরি আওয়ামী লীগের আমল ছিল। ওই যে ও যে মারছে, ওর চোখ মুখ, ওর মাথা ব্রেন খুব ঠান্ডা, কুল মাইন্ডে ছিল, আমি কিন্তু সে নামটা সম্ভবত, মা মরার পরে ছেলে, একমাত্র ছেলে আবার এত শান্ত থাকে কি করে, এত তাইলে কুল থাকে কি করে? আবার সে কিন্তু বিচারও চাইছে। আবার ওই যে জাতীয় পার্টির কোন নেতা ছিল ভুলে গেছি আমি, তখন আওয়ামী লীগের সাথে জোটে আছে, যে গত টার্মে তার পোলা পোলার বউরে গুলি করে মেরে ফেলছে, গুলি মারছে পেটে, পোস্টমর্টমে যায় বুকে আর পেটে, পোস্টমর্টমের রিপোর্ট আছে পিঠে মারছে। 24 ঘন্টা রিপোর্ট বদলে গেছে। এই হচ্ছে ক্ষমতায় যখন যারা থাকে বা ক্ষমতার কাছাকাছি, তাদের আচ্ছা, বিষয়ে। শেষ একটা কথা আলোচনা ওকে। করে, যদি এটা সাবজেক্টের বাইরে, হাসান আরিফের যে পুত্রবধূ, এটার সম্পর্কে কিছু রহস্য আমার কাছে তথ্য আসছে। এই মহিলা
এই যে জুলাই আন্দোলনে কিন্তু রাজপথে নাইমা আন্দোলনও করছে, দেশ স্বাধীন ফ্ল্যাগ উড়াইছে। যাক, সেটা করতেই পারে, তার শ্বশুরের পক্ষ মানে একটু আদরে উঠার জন্য হয়তো বা করছে। সে যে তার শ্বশুরের সাথে ছবি পোস্ট করছে রাতের বেলায়, যে শ্বশুর রাতের বেলায় আমার ঘরে কেন, সে কিন্তু হাস্য উজ্জ্বল। আরেকটা ছবি বুকের মধ্যে মাথা দেওয়া, সেটাও কিন্তু সে আপোষে, মানে ইয়াতে না, বিরোধিতা করে না যে জোর করে ধরছে ওরকম না, সে কিন্তু আপোষে তার বুকে মাথা দিছে। এবং আবার আপোষে তার ঘরের ভিতরে ঢুকে ফুল দিছে, হাসি উজ্জ্বল, তার জন্মদিনে ফুল দিতে পারে বা কোনো একটা উদ্দেশ্যে। সে আবার তার শ্বশুরের পক্ষে জুলাই আন্দোলনও করছে। হঠাৎ করে এমন কি হইলো, আবার শুনি এই মহিলার বলে কার সাথে বলে পরকীয়া এক্স ভিডিও আছে। তাহলে এই মহিলার পরকীয়ার খবর ধামাচাপা দেওয়ার জন্য রমনা থানায় যাইয়া শ্বশুরের নামে মামলা করার জন্য উইটা পড়ে লাগছে। এখন তো দেখতেছি পুরো পরিবারই খারাপ। এইরকম আরে একটা মহিলা নাকি নিজে ইনকাম করতে পারে, তাহলে সে কেন এরকম একটা খারাপ পরিবারের সাথে সংসার করবে, দুইটা বাচ্চা নিয়ে, জেলও কাটছে পেটে বাচ্চা নিয়ে। আবার এই পরিবারই কেন এই পুত্রবধূকে নিয়ে সংসার করতে হবে বৈধভাবে, তারা এটা ফয়সালা করতে পারলো না। তাহলে এই যে এদের মতো লোকজন আবার উপদেষ্টা হয়, যাদের ঘরের ভিতরে শালীনতা নাই, নিয়ম শৃঙ্খলা নাই।